প্রাচীন ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন আর্কাদের, কিন্তু মজার বিষয়টা হলো তার কিন্তু উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো সম্পত্তি ছিল না, বা ধরুন কোনো বিশেষ প্রতিভাও না। তাহলে কিভাবে একজন সাধারণ লিপিকার যে মাটির ফলকে খোদাই করে দিন কাটাতো, সে তার সময়ের সবচেয়ে সম্পদশালী ব্যক্তিতে পরিণত হলো? এটাই তো আসল প্রশ্ন। আজ আমরা এই রহস্যটাই উন্মোচন করার চেষ্টা করব। আমাদের হাতে আছে জর্জ এস ক্লাসনের লেখা দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বইটার একটা চমৎকার অভিযোজিত সংস্করণ। আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল আর্কাদের শেখা সেই কালজয়ী আর্থিক নীতিগুলো খুঁজে বের করা আর বোঝা যে হাজার হাজার বছর পরেও সেগুলো আমাদের জন্য কতটা প্রাসঙ্গিক। এবং এই রহস্যটা জানা জরুরি, কারণ আর্কাদের গল্পটা শুধু প্রাচীন ব্যাবিলনের না, এটা আসলে প্রত্যেকটা মানুষের গল্প, যারা মাস শেষে নিজেদের খালি পকেটের দিকে তাকিয়ে ভাবে আমার টাকাটা গেল কোথায়। হ্যাঁ, একদম তাই। এই গল্প সেই চিরন্তন প্রশ্নের উত্তর দেয়। মানে মূল প্রশ্নটা হলো, একই রকম সুযোগ পেয়েও কেন কিছু মানুষ জীবনে অনেক উন্নতি করে আর অন্যরা পিছিয়ে পড়ে। আর্কাদের গল্প আমাদের দেখায় যে সম্পদ তৈরি করাটা কোনো ভাগ্য বা দৈবের খেলা নয়, বরং এটা একটা পদ্ধতি যা শেখা যায়। গল্পের শুরুটা কিন্তু বেশ নাটকীয়। আর্কাদের তার পুরনো বন্ধুদের বাড়িতে আমন্ত্রণ জানায়। তারা আর্কাদের ঐশ্বর্য, তার সুন্দর বাড়ি, দামি খাবার দেখে মুগ্ধ এবং কিছুটা ঈর্ষান্বিত। স্বাভাবিক। তাদের মধ্যে একজন তো আর নিজেকে ধরে রাখতে না পেরে বলেই ফেলেন, আর্কাদ, তুমি আমাদের চেয়ে অনেক ভাগ্যবান। ওই তো ভাগ্যের দোহাই। বলেন, আমরা তো একসময় সমান ছিলাম, একই গুরুর কাছে পড়েছি, একই খেলা খেলেছি, কিন্তু ভাগ্য কেন শুধু তোমার প্রতিই সদয় হলো? এই কথাটা তো আমরা প্রায়ই শুনি, তাই না? একদম। সফল মানুষদের দেখলেই লোকে ভাগ্যকে কৃতিত্ব দেয়। ঠিক। আর ঠিক এখানে গল্পের মূল ভিত্তিটা তৈরি হয়। আর্কাদন উত্তরটা ছিল একেবারে চমকে দেওয়ার মতো। কি বলেছিলেন তিনি? তিনি বলেন, এর পেছনে কোনো ভাগ্য বা দৈব কৃপা নেই। তিনি সৌভাগ্যের দেবীর আশায় বসে থাকেননি। আচ্ছা। তিনি কেবল সম্পদ তৈরির নিয়মগুলো খুঁজে বের করেছিলেন এবং সেগুলো কঠোরভাবে মেনে চলেছেন। তার মতে তার বন্ধুরা দরিদ্র কারণ তারা এই নিয়মগুলো শেখেনি বা শেখার চেষ্টাও করেনি। অর্থাৎ সম্পদ অর্জন কোনো আকস্মিক ঘটনা নয়? না, একদমই না। এটি একটি পদ্ধতিগত প্রক্রিয়া। আচ্ছা, তাহলে আর্কাদের সেই যাত্রার শুরুটা নিয়ে কথা বলা যাক। তিনি তো শুরু করেছিলেন একজন সাধারণ লিপিকার হিসেবে। হ্যাঁ, দিনরাত পরিশ্রম করতেন, কিন্তু হাতে কিছুই থাকত না। একদিন আলগামিস নামে এক ধনী মহাজন তার কাছে আসেন একটা আইনের অনুলিপি তৈরির জন্য। কাজটা ছিল বিশাল। আর্কাদের তখন একটা দারুণ সুযোগে সদ্ব্যবহার করে। তিনি বলেন, আমি সারা রাত জেগে আপনার কাজ করে দেব, কিন্তু এর বিনিময়ে টাকা চাই না। ইন্টারেস্টিং। তিনি বলেন, আমি আপনার মতো ধনী হতে চাই, আমাকে ধনী হওয়ার গোপন সূত্রটি বলুন। বাহ, খুব বুদ্ধিমানের মতো একটা চাল, তাই না? আলগামিসের দেওয়া প্রথম সূত্রটি ছিল খুবই সহজ কিন্তু গভীর। তিনি বলেন, আমি ধনী হওয়ার রাস্তা খুঁজে পেয়েছিলাম যখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার আয়ের একটি অংশ আমি নিজের জন্য রাখব। নিজের জন্য রাখা? হ্যাঁ, এর মানে হলো আয়ের কমপক্ষে 10 ভাগের 1 ভাগ প্রথমে নিজের জন্য সরিয়ে রাখা। জামা বা জুতার কারিগরকে টাকা দেওয়ার আগে নিজেকে পারিশ্রমিক দেওয়া। নিজেকে পারিশ্রমিক দেওয়া? ঠিক। এই জমানো অর্থই হয়ে উঠবে আপনার অর্থনৈতিক দাস, যা আপনার জন্য আরও অর্থ উপার্জন করবে। কিন্তু 10% জমানোর এই নিয়ম কি সবার জন্য বাস্তবসম্মত? যার আয় খুব কম এবং কোনো মতেই সংসার চালায়, তার পক্ষে এটা মেনে চলা কি সম্ভব? খুব ভালো একটা প্রশ্ন। আজকের দিনে যেখানে জীবনযাত্রার খরচ এত বেশি, সেখানে এই নিয়মটা কি একটু বেশি সরলীকরণ হয়ে গেল না? আপনি একটি দারুণ প্রশ্ন তুলেছেন। এখানেই প্রাচীন জ্ঞানের আধুনিক প্রয়োগের বিষয়টি আসে। দেখুন, বইটিতে জোর দেওয়া হয়েছে নিয়মের ওপর, পরিমাণের ওপর নয়। আচ্ছা। হয়তো কারো পক্ষে 10% জমানো সম্ভব নয়, সে হয়তো 3% বা 5% দিয়ে শুরু করতে পারে। মূল বিষয়টা হলো অভ্যাস তৈরি করা। অভ্যাস? হ্যাঁ, আর আজকের পৃথিবীতে এই অভ্যাস তৈরির সবচেয়ে ভালো উপায় হলো অটোমেশন। যেমন মাসের শুরুতেই মাইনে থেকে একটা নির্দিষ্ট অংশ স্বয়ংক্রিয়ভাবে কোনো মিউচুয়াল ফান্ডের এসআইপি বা সেভিংস অ্যাকাউন্টে চলে যাওয়া। এতে ইচ্ছা শক্তির ওপর নির্ভর করতে হয় না। ঠিক। কারণ ক্রেডিট কার্ড আর অনলাইন শপিংয়ের যুগে ইচ্ছাশক্তি প্রায়ই হেরে যায়। আর্কাদের সময় এটা ছিল মানসিক শৃঙ্খলা, আমাদের সময় এটা হতে পারে প্রযুক্তিগত শৃঙ্খলা। বেশ, তাহলে প্রথম ধাপ হলো টাকা জমানো, সেটা প্রযুক্তির সাহায্যেই হোক বা মানসিক শৃঙ্খলার মাধ্যমেই।
কিন্তু জমানো টাকা তো আর আলমারিতে বসে থাকলে বাড়বে না। একেবারেই না। আরকাদের যাত্রার সবচেয়ে শিক্ষণীয় অংশ সম্ভবত এখানেই শুরু হয়, যখন সে প্রথমবার তার কষ্ট করে জমানো টাকা কাজে লাগাতে গিয়ে একটা বড় ধাক্কা খায়। ঠিক তাই। আরকাদের তার জমানো সব টাকা আজমুর নামে এক ইট প্রস্তুতকারককে দিয়েছিল। ইট প্রস্তুতকারক? হ্যাঁ, উদ্দেশ্য ছিল ফিনিশীয়দের থেকে মূল্যবান রত্ন কিনে আনা। আজমুরের যুক্তি ছিল, সে যেহেতু দূরদেশে যাতায়াত করে তাই সে সস্তায় রত্ন কিনে আনতে পারবে। আর ব্যাবিলনে ফিরে বেশি দামে বিক্রি করে তারা লাভ ভাগ করে নেবে। ঠিক। পরিকল্পনাটা শুনতে বেশ ভালোই লেগেছিল। এটা শোনার পর আমার নিজেরই খারাপ লাগছে। নিজের সমস্ত সঞ্চয় এভাবে নষ্ট হতে দেখাটা তো ভয়ঙ্কর একটা অনুভূতি। অবশ্যই, সারা বছরের কষ্ট এক মুহূর্তে শেষ। কি হয়েছিল তারপর? যা হওয়ার তাই হয়েছিল। আজমুর রত্ন ভেবে কিনে এনেছিল কিছু মূল্যহীন কাঁচের টুকরো। বলেন কি? কারণ সে রত্ন চেনে না, সে চেনে ইট। আরকাদের সব সঞ্চয় এক মুহূর্তে শেষ। আলগামেস যখন এই কথা শুনলেন, তিনি রেগে যাওয়ার বদলে হেসে বললেন, একেবারে বোকার মতো কাজ। আচ্ছা। রত্ন সম্পর্কে জানতে হলে রত্ন ব্যবসায়ীর কাছে যেতে হয়, ইট প্রস্তুতকারকের কাছে নয়। এখানেই দ্বিতীয় পাঠটি আসে। যে বিষয়ে বিনিয়োগ করা হবে সেই বিষয়ের অভিজ্ঞ ও জ্ঞানী ব্যক্তির পরামর্শ নেওয়া উচিত। এই উপদেশটা তো আজকের দিনে আরও বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে। কেন বলুন তো? কারণ এখন তো তথ্যের অভাব নেই, বরং তথ্যের বিস্ফোরণ ঘটেছে। সোশ্যাল মিডিয়া খুললেই শত শত ইনফ্লুয়েন্সার দ্রুত ধনী হওয়ার নানা রকম পরামর্শ দিচ্ছেন। ঠিক। তাহলে একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবে কোনটা আসল পরামর্শ আর কোনটা আজমুরের মতো ফাঁদ? চমৎকার পয়েন্ট। আলগামিসের উপদেশের আধুনিক সংস্করণ হল, যার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন তার যোগ্যতা এবং উদ্দেশ্যটা যাচাই করুন। সে কি সত্যিই একজন সার্টিফাইড ফিনান্সিয়াল অ্যাডভাইজার, নাকি কেবল জনপ্রিয়তার উপর ভিত্তি করে কথা বলছে? তার পরামর্শের পেছনে তার নিজের কি স্বার্থ জড়িত? সে কি আপনাকে কোনো নির্দিষ্ট প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করছে? ঠিক। আরকাদের ভুল থেকে আমাদের শিক্ষা হল, দ্রুত লাভের আশায় কোনো শর্টকাট নেওয়া উচিত নয় এবং বিনিয়োগের আগে নিজের হোমওয়ার্ক করা বা সত্যিকারের বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া অপরিহার্য। প্রথমবার ব্যর্থ হওয়ার পর আরকাদের কিন্তু হাল ছাড়েনি। এই ঘুরে দাঁড়ানোর গল্পটা নিশ্চয় আরও বেশি অনুপ্রেরণাদায়ক। অবশ্যই। এখানেই তার ইচ্ছাশক্তির পরিচয় পাওয়া যায়। সে ইচ্ছাশক্তিকে একটা খুব সুন্দর উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করে। হ্যাঁ, ওই নুড়ি ফেলার উদাহরণটা। ঠিক। যদি আমি স্থির করি যে 100 দিন ধরে শহরের সেতু পার হওয়ার সময় একটি নুড়ি তুলে নদীতে ফেলব, তবে আমি তা করবই। অর্থাৎ নিজের নেওয়া ছোট ছোট সিদ্ধান্ত শেষ পর্যন্ত পালন করাই হলো ইচ্ছাশক্তি। এই ধারাবাহিকতার ফলেই সে আবার সঞ্চয় করতে সক্ষম হয়। এবার সে আগের ভুল থেকে শিক্ষা নেয়। সে তার সঞ্চয় অ্যাগার নামে এক বর্ম নির্মাতাকে দেয় ব্রোঞ্জ কেনার জন্য। অ্যাগার ছিল তার ব্যবসায় সৎ এবং দক্ষ। আচ্ছা, আরকাদের টাকা এবার কাজ করতে শুরু করেছে। মনে হচ্ছে সে সফলতার পথে, কিন্তু আমরা জানি যে বিনিয়োগের যাত্রাপথটা এতটা মসৃণ হয় না। তার এই নতুন আয় কি তার জন্য নতুন কোনো সমস্যা তৈরি করেছিল? হ্যাঁ, করেছিল। এবং এটা একটা খুব সাধারণ মনস্তাত্ত্বিক ভুল। কিরকম? লাভের টাকা হাতে পেয়ে সে মহা খুশি। সেই টাকা দিয়ে সে ভোজের আয়োজন করে, দামি পোশাক কেনে, এমনকি চড়ার জন্য একটা গাধাও কিনে ফেলে। সে ভাবতে শুরু করে যে সে এখন ধনী হয়ে গেছে। একদম। আলগামিস তাকে এই অবস্থায় দেখে হাসেন এবং বলেন, তুমি তো তোমার সঞ্চয়ের সন্তানদের খেয়ে ফেলছ। ওহ! তাহলে তারা তোমার জন্য কাজ করবে কিভাবে? প্রথমে একটি সোনার দাসের সেনাবাহিনী তৈরি করো, তারপর যত খুশি ভোজ উপভোগ করতে পারবে। সঞ্চয়ের সন্তানদের খেয়ে ফেলছ। ভাবুন একবার, কি অসাধারণ একটা উপমা, তাই না? এটা শুধু একটা আর্থিক উপদেশ নয়, এটা একটা মানসিক ধাক্কা। এই একটা লাইনই হয়তো অনেকের খরচার অভ্যাস বদলে দিতে পারে। একদম। এটি চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের সবচেয়ে সহজ এবং শক্তিশালী ব্যাখ্যা। শুধু আসল সঞ্চয় নয়, সেই সঞ্চয় থেকে আসা লাভকেও পুনরায় বিনিয়োগ করতে হবে। তবেই সঞ্চয় একটা সোনার দাসের সেনাবাহিনীতে পরিণত হবে। ঠিক। প্রতিটি জমানো মুদ্রা একটি কর্মী, যা থেকে উপার্জিত প্রতিটি মুদ্রা তার সন্তান, এবং সেই সন্তানরাও আবার উপার্জন করে। আইনস্টাইন যাকে বিশ্বের অষ্টম আশ্চর্য বলেছিলেন। আজকের দিনে এর মানে হল শুধু টাকা জমানো নয়, স্টক থেকে পাওয়া ডিভিডেন্ড বা মিউচুয়াল ফান্ড থেকে আসা লাভ পুনরায় বিনিয়োগ করা। একদম। 10 বছরে 1 লক্ষ টাকা হয়তো দ্বিগুণ হবে, কিন্তু 40 বছরে
সময় এবং চক্রবৃদ্ধির জাদুতে সেটা ২০ গুণ বা তারও বেশি হতে পারে। সময় এখানে সবচেয়ে বড় অস্ত্র। ঠিক তাই। বহু বছর পর আলগামেস যখন ফিরে আসেন তখন তার চেহারা বয়স্ক হয়ে গেছে, চোখে মুখে ক্লান্তির ছাপ। তিনি আরকাদেরকে জিজ্ঞেস করেন, আরকাদ, তুমি কি তোমার স্বপ্নের সম্পদ অর্জন করতে পেরেছ? আরকাদের উত্তর দেয়, এখনও পুরোপুরি পারিনি, কিন্তু আমার কিছু সঞ্চয় হয়েছে, যা আমার জন্য আরও উপার্জন করছে এবং সেই উপার্জনও আবার উপার্জন করছেন। তার মানে আরকাদের পাঠগুলো ভালোভাবে শিখেছে এবং শুধু শেখেনি, সেগুলো প্রয়োগও করেছে। এবং এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল আরকাদো আর ইট প্রস্তুতকারকের পরামর্শ নেয় না। সে শিখে গেছে কিভাবে টাকা কাজ করে, কিভাবে ঝুঁকি মূল্যায়ন করতে হয়। আলগামেশ তখন তাকে তার সম্পত্তি দেখাশোনার জন্য নিপপুরে পাঠায় এবং তাকে তার ব্যবসার অংশীদার করে নেয়। আরকাদের ভাগ্য কোনো উপহার ছিল না, এটা ছিল তার ৪ বছরের শৃঙ্খলা, ভুল থেকে শেখা এবং অধ্যাবসায়ের ফল। আর আরকাদের মতে সুযোগ একজন অভিমানী দেবীর মতো, যে তাদের জন্য সময় নষ্ট করে না যারা প্রস্তুত নয়। আরকাদ প্রস্তুত ছিল। সবশেষে তার বন্ধুরা যখন তার কাছে উপদেশ চায়, আরকাদ তার পুরো যাত্রার সারসংক্ষেপ ৩টি মূল উপদেশে তুলে ধরে। প্রথমত, তোমার আয়ের একটি অংশ তোমার নিজের। সে বলে, এই কথাটা সকালে, দুপুরে, রাতে নিজেকে মনে করাও। আয়ের কমপক্ষে ১০ ভাগের ১ ভাগ নিজের জন্য রাখো। দ্বিতীয় উপদেশটি ছিল, তোমার সঞ্চয়কে তোমার জন্য কাজ করতে দাও, একে তোমার দাসে পরিণত করো। এবং এর থেকে যা আয় হবে তাকেও আবার কাজে লাগাও। অর্থাৎ সেই চক্রবৃদ্ধির নীতি যা নিয়ে আমরা কথা বললাম, একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি তৈরি করো, যা তোমার অনুপস্থিতিতেও তোমার পরিবারকে রক্ষা করতে পারবে। এবং তৃতীয়টি ছিল, জ্ঞানীদের পরামর্শ নাও। ঠিক, যারা অর্থ নিয়ে প্রতিদিন কাজ করে তাদের পরামর্শ নাও, যাতে আজমুরের মতো ভুল আর না হয় এবং তোমার কষ্টার্জিত অর্থ নিরাপদে বৃদ্ধি পায়। এর পাশাপাশি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথাও সে বলেছিল। হ্যাঁ, যেটা প্রায়ই মানুষ ভুলে যায়, জীবনকে উপভোগ করতে হবে। ঠিক, আয়ের বাকি ৯% দিয়ে ভালোভাবে জীবনযাপন করতে হবে, কৃপণের মতো নয়। ছোটখাটো শখ বা আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করা উচিত নয়। সম্পদ অর্জনের পথে জীবনের আনন্দকে বিসর্জন দেওয়া যাবে না। সম্পদ জীবনের লক্ষ্য নয়, বরং একটি সুন্দর এবং স্বাধীন জীবনযাপনের মাধ্যম। এই ভারসাম্যটা খুব জরুরি। তাহলে ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তির গল্প থেকে আমরা কি শিখলাম? যদি পুরো বিষয়টাকে সংক্ষেপে দেখি, মূল শিক্ষাগুলো খুব স্পষ্ট। আয়ের একটি অংশ সঞ্চয় করার অভ্যাস তৈরি করা, সেই সঞ্চয়কে সঠিক জায়গায় বিনিয়োগের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া এবং চক্রবৃদ্ধির শক্তিকে কাজে লাগিয়ে সম্পদকে সময়ের সাথে বাড়তে দেওয়া। আর এই পুরো প্রক্রিয়ায় জীবনের ছোট ছোট আনন্দগুলোকে ভুলে না যাওয়া। একদম। এই নীতিগুলোর সৌন্দর্য হল এগুলোর সরলতা এবং কার্যকারিতা। এগুলো কোনো নির্দিষ্ট সময় বা দেশের জন্য নয়, এগুলো চিরন্তন। আরকাদের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আর্থিক স্বাধীনতা ভাগ্যের ব্যাপার নয়, এটি সঠিক অভ্যাস এবং শৃঙ্খলার ফল। যে কেউ এই নীতিগুলো অনুসরণ করে নিজের আর্থিক অবস্থার উন্নতি করতে পারে, যদি সে সত্যিটা করতে চায় এবং তার জন্য প্রয়োজনীয় শৃঙ্খলা মেনে চলতে প্রস্তুত থাকে। একদম ঠিক। একেবারে ঠিক। এটি আমাদের একটা বড় প্রশ্ন নিয়ে ভাবায়। আরকাদের ইচ্ছাশক্তিকে সংজ্ঞায়িত করেছে নিজের দেওয়া কথা রাখা এবং কাজটি সম্পন্ন করা হিসেবে। ওই নুড়ি ফেলার উদাহরণটা। হ্যাঁ, আজকের দিনে এমন কোনো ছোট স্বয়ংক্রিয় আর্থিক অভ্যাস তৈরি করা যেতে পারে যা আগামী ১০০ দিন ধরে পালন করলে এই মানসিক শক্তি বা আর্থিক শৃঙ্খলা গড়ে উঠতে পারে।